গল্পের শুরু হয় একটি ছোট্ট শহরকে কেন্দ্র করে। আমরা দেখি সেরি বয়েড সন্ধ্যাবেলায় রাস্তায় হাঁটতে হাঁটতে একটি ঘন্টা বাজাচ্ছেন। ঘন্টার শব্দ শোনা মাত্রই শহরের সবাই অন্ধকার নামার আগেই নিজেদের বাড়ির দিকে ফিরে যেতে শুরু করে এবং পুরো শহর ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আমরা আরও দেখতে পাই শহরের প্রতিটি বাড়ির দরজায় এক ধরনের রহস্যময় পাথর ঝুলিয়ে রাখা হয়েছে। শহরের বাসিন্দাদের একজন ফ্রান্স মাতাল অবস্থায় থাকায় অন্ধকার নামার আগেই বাড়ি ফিরতে পারে না। এদিকে আমরা দেখি তার স্ত্রী বাড়ির সব জানালা বন্ধ করে দিচ্ছেন। ঠিক তখনই তাদের মেয়ে মেগান জানালার বাইরে কারো আওয়াজ শুনতে পায়। জানালার দিকে তাকিয়ে সে দেখতে পায় এক বৃদ্ধা মহিলা, যিনি নিজেকে তার দাদি বলে পরিচয় দিয়ে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুরোধ করছেন। তার মা কিছু করার আগেই মেগান জানলাটি খুলে দেয়, আর তখনই আমরা দেখি কোনো ভয়ঙ্কর কিছু তাদের ওপর আক্রমণ করে। পরদিন সকালে ফ্র্যাঙ্ক বাড়িতে ফিরে এলে শেরিফ বয়েড তার ওপর খুবই রেগে যান, কারণ সে জানালাগুলো পেরেক দিয়ে সুরক্ষিত করেনি। এরপর আমরা জানতে পারি ফ্র্যাঙ্কের স্ত্রী এবং মেয়ে দুজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ম্যারিথিউ পরিবারকে তাদের আরভি নিয়ে দীর্ঘ সড়কপথে ভ্রমণ করতে দেখি। পথে তারা একটি উপড়ে পড়া গাছ দেখতে পায়, যা রাস্তা পুরোপুরি বন্ধ করে রেখেছে। ফলে তারা বাধ্য হয়ে অন্য রাস্তা ধরে যায় এবং সেই পথেই তারা একটি ভয়ঙ্কর ও রহস্যময় শহরের মধ্যে প্রবেশ করে। সেরি বয়েড জিমকে বলেন হাইওয়েতে পৌঁছাতে হলে তাকে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। জিম সেই রাস্তা ধরে গাড়ি চালায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার একই শহরে ফিরে আসে। তার স্ত্রী ট্যাবিথা মনে করেন হয়তো জিম কোথাও ভুল মন নিয়েছে, তাই তারা আবার চেষ্টা করে, কিন্তু আবারও সেই একই শহরে ফিরে আসে। বারবার একই ঘটনা ঘটতে থাকায় জিম বিরক্ত হয়ে উল্টো দিক দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সেরি বয়েড এবং তার ডেপুটি কেনি তাদের থামানোর প্রস্তুতি নেন। তারা রাস্তার উপর একটি স্পাইক স্টিক বসিয়ে দেয়, কিন্তু তারা আবার শহরে পৌঁছানোর আগেই হঠাৎ আরেকটি গাড়ির মুখোমুখি হয়। সেই গাড়িটি তাদের রাস্তা থেকে ছিটকে দেয়, যার ফলে আরভিডি উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অন্য গাড়ির চালক কোনোভাবে শহরে পৌঁছে সাহায্য চাইতে সক্ষম হয়। তখন বয়েড দ্রুত দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেন এবং কেনিকে লোকজন নিয়ে সেখানে পৌঁছতে বলেন, কারণ তাদের সাহায্যের প্রয়োজন। অন্ধকার নামতে আর বেশি দেরি নেই, তাই সবাই দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে বয়েড দেখতে পান গাড়িটিতে চালক ছাড়াও আরেকজন যাত্রী ছিল, আর সে এখন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। এদিকে আরভিডির ভেতরে জিম আটকে পড়েছে এবং ট্যাবিথা অজ্ঞান হয়ে আছে। তাদের মেয়ে জুলি অক্ষত থাকলেও ছেলে ইথানের পায়ে একটি ধারালো লোহার রড ঢুকে গেছে। বয়েড প্রথমে জুলিকে বের করে আনেন। কিছুক্ষণ পর কেনি ও শহরের ডাক্তার স্ক্রিটি, শহরের পুরোহিত ফাদার ক্যারটি ও বয়েডের ছেলে অ্যালিসকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা মিলে ট্যাবিথাকেও বের করতে সক্ষম হয়, কিন্তু ইথানের পায়ের রডটি এমনভাবে আটকে ছিল যে অন্ধকার নামার আগে তাকে বের করে আনা কোনো উপায় ছিল না। পরিস্থিতি বুঝে বয়েড ম্যাথিউর পরিবারকে আলাদা হয়ে যেতে বলেন। তিনি জানান অন্ধকার নামার আগে সবাইকে কোনো না কোনো ঘরের ভেতরে আশ্রয় নিতে হবে। এদিকে কেনি যখন দলটিকে নিয়ে ফিরছিল তখন সে স্পাইক স্ট্রিপের কথা ভুলে যায়। ফলে তাদের গাড়ি ফেলে দৌড়ে পালাতে হয় এবং কোনো মতে তারা কলোনি হাউসে পৌঁছতে সক্ষম হয়। অন্যদিকে বয়েড জিম এবং ক্রিস্টিকে নিয়ে আরভির ভেতরেই আশ্রয় নেন। ক্রিস্টি তখন ইথানের পায়ের চিকিৎসা করতে শুরু করেন। রাত নামতেই জিম আরভির বাইরে থেকে কিছু মানুষের ডাক শুনতে পায়। তখন বয়েড তাকে জানায় এগুলো মানুষ নয়, বরং রূপ বদলাতে পারে এমন ভয়ঙ্কর দানব। তারা শুধুই শিকারের আনন্দের জন্য মানুষকে হত্যা করে এবং জিমকে প্রলুব্ধ করে দরজা খুলতে বাধ্য করতে চায়। তবে যতক্ষণ পর্যন্ত বয়েডের রাখা সেই রহস্যময় জাদুকরী পাথরটি সেখানে থাকবে, ততক্ষণ তারা আমন্ত্রণ ছাড়া ভেতরে ঢুকতে পারবে না। অন্যদিকে কলোনি হাউসের ট্যাবিথা, জুলি এবং অজ্ঞান অবস্থায় থাকা জেডকে আলাদা করে বেঁধে রাখা হয়। কলোনি হাউসের নেত্রী জোনা ট্যাবিথাকে জানায় নতুন যারা প্রথম রাত কাটায় তাদের সবার ক্ষেত্রে নিরাপত্তার জন্য এই নিয়ম অনুসরণ করা হয়। তিনি আরও বলেন একটি রহস্যময় উপড়ে পড়া গাছের কারণে এখানে থাকা প্রত্যেক মানুষ এই শহরে এসে পৌঁছেছে এবং একবার এখানে এলে আর বের হওয়ার কোনো উপায় নেই। তারা সবাই এই শহরে আটকে পড়ে গেছে। এর পাশাপাশি ডোনা ট্যাবিথাকে রাতের বেলা বের হওয়ার রূপ বদলানো দানবদের কথা বলেন, যারা অন্ধকার নামলেই স্বীকার করতে বাধ্য হয়। তিনি আরও জানান বয়েড যে রহস্যময় পাথরটি খুঁজে পেয়েছিলেন সেটি সবাইকে নিরাপদ রাখে এবং এক ধরনের সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। এদিকে শহরের সবচেয়ে পুরনো জীবিত বাসিন্দাদের একজন ভিক্টরকে দেখে জুলি ভয় পেয়ে যায়। জুলিকে আতঙ্কিত দেখে ফাতিমা তার বাঁধন খুলে ফেলে এবং তাকে এলিসের আঁকা ছবিগুলো দেখায়, যাতে সে কিছুটা স্বস্তি অনুভব করে। অন্যদিকে শহরের ক্লিনিকে সারা দুর্ঘটনা ঘটানো গাড়ির চালক কবির দেখাশোনা করছিল,
কিন্তু হঠাৎ সারা তার মাথার ভেতরের অদ্ভুত কিছু কণ্ঠস্বর শুনতে শুরু করে। সেই কণ্ঠস্বরের নির্দেশে সে টবিকে হত্যা করে এবং ক্লিনিকের দরজা খুলে দেয়, যাতে সেই ভয়ঙ্কর দানবগুলো ভেতরে ঢুকতে পারে। পরে সারা তার ভাইকে জানায় সে যা করেছে সেই রহস্যময় কণ্ঠস্বরের নির্দেশেই করেছে, আর সেই কণ্ঠস্বর তাকে আশ্বাস দিয়েছে যদি সে তাদের কথা মেনে চলে তাহলে একদিন তারা সবাই এই শহর থেকে বের হয়ে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে। পরদিন সকাল হলে ম্যাথিউস পরিবার আবার একত্রিত হয়। আপাতত তারা কলোনি হাউসেই থাকতে শুরু করে। কলোনি হাউসে থাকার সময় আমরা দেখি ইথান তার জানালার বাইরে সাদা পোশাক পরা এক রহস্যময় ছেলেকে দেখতে পায়। এদিকে কেনি ক্লিনিকে পৌঁছে দেখে দরজাটি খোলা। ভেতরে ঢুকতেই সে আবিষ্কার করে তার বাবা এবং আরো কয়েকজনকে এই দানবগুলো নির্মমভাবে হত্যা করেছে। এরপর ফাদার কার্টি জিম ও ট্যাবিথাকে পুরো শহর ঘুরে দেখান। তিনি তাদের জানান খুব শিগগিরই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে তারা সিদ্ধান্ত নিতে পারবে তারা সবাই মিলে কলোনি হাউসে থাকবে নাকি শহরের কোনো ব্যক্তিগত বাড়িতে গিয়ে বসবাস করবে। শহর ঘুরে দেখার সময় তারা একটি অদ্ভুত কাঠের বাস্কের মতো স্থাপনার সামনে আসে। ফাদার ক্যাটরি জানান এটি এই শহরের একমাত্র শাস্তির ব্যবস্থা। কোনো অপরাধীকে রাতের জন্য এই বাক্সে বন্দি করে রেখে দেওয়া হয়, আর তারপর দানবগুলো এসে তাকে হত্যা করে। তিনি আরও বলেন সম্ভবত প্রথমবারের মতো এই শাস্তি ফ্র্যাঙ্কের জন্য প্রয়োগ করা হবে, কারণ তার অবহেলার কারণে তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে বয়েড ফ্র্যাঙ্ককে এই শাস্তি দিতে চান না, কারণ তিনি এই বাক্সটি মানুষকে ভয় দেখিয়ে অপরাধ থেকে বিরত রাখার জন্য বানিয়েছিলেন, কাউকে সত্যি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নয়। কিন্তু নিজের পরিবারকে হারিয়ে ফ্র্যাঙ্ক নিজেই সেই বাক্সে যেতে রাজি হয়ে যায়। এদিকে ডোনা জেডের অজ্ঞান ফিরলে তাকে পুরো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু ধনী ও আত্মবিশ্বাসী সফটওয়্যার ডেভেলপার হওয়ার জেড তার কোনো কথাই বিশ্বাস করে না। সে মনে করে তার বন্ধু টবি মিলে পুরো শহরটাকে একটি বিশাল এসকেপ রুম হিসেবে সাজিয়েছে। অন্যদিকে ইথানের সঙ্গে ভিক্টরের বন্ধুত্ব হয়। ভিক্টর তাকে জানায় তার বিশ্বাস শহরের চারপাশের গাছগুলো ধীরে ধীরে বাড়িগুলোর আরও কাছে চলে আসছে। এরপর ইথানের কাছ থেকে সাদা পোশাক পরা রহস্যময় ছেলেটির কথা ভিক্টরও বেশ অবাক ও আগ্রহী হয়ে ওঠে। নির্বাচনের দিন জুলিও তার বাবা মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পরিবারের সঙ্গে টাউন হাউসে না থেকে কলোনি হাউসেই থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জেড সবকিছুকে একটি মজা বা প্র্যাঙ্ক বলে মনে করে এবং সবার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন কেনি তাকে তার বন্ধু টবির কবরের কাছে নিয়ে যায়, যাতে সে বুঝতে পারে যে এই ঘটনাগুলো সত্যি। পরে কেনি জেডকে নিজের বাড়িতে নিয়ে যায়। এদিকে রাত হলে ফ্র্যাঙ্ককে সেই কাঠের বাক্সে বন্দি করে রাখা হয় এবং শেষ পর্যন্ত দানবগুলো তাকে হত্যা করে। পরদিন জিম ইথানকে শহরের ডাইনারে নিয়ে যায়। সেখানে ভিক্টর ইথানকে একটি ছেলের আঁকা ছবি দেখায়। ছবিটি দেখেই ইথান জানায় এটাই সেই একই ছেলে যাকে সে নিজের জানলার বাইরে দেখেছিল। এরপর আমরা জানতে পারি ভিক্টর যখন ছোট ছিল তখনই সেই রহস্যময় শহরে এসে পড়েছিল। অতীতের এক দৃশ্যে দেখা যায় শহরের অসংখ্য বাসিন্দার মৃতদেহের মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট ভিক্টর। ঠিক তখনই সাদা পোশাক পরা এই রহস্যময় ছেলেটি তার সামনে এসে তাকে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানায়। জিম যখন দেখে ভিক্টর তার ছেলের সঙ্গে কথা বলছে তখন সে খুবই রেগে যায় এবং ভিক্টরকে কঠোরভাবে বলে দেয় যেন সে আর কখনোই ইথানের কাছে না আসে। অন্যদিকে কলোনি হাউসে এসে জুলি নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হতে শুরু করে, কারণ সেখানে সবাই নিজেদের সবকিছু ভাগাভাগি করে এবং একসঙ্গে কমিউনিটির মতো জীবনযাপন করে। তবে ফাতিমার মধ্যে একজন ভালো বন্ধু পেয়ে সে কিছুটা স্বস্তি অনুভব করে। ট্যাবিথা যখন সেখানে পৌঁছায় তখন মা মেয়ের মধ্যে তর্ক শুরু হয়। সেই সময় জুলি তার মাকে বলে সে জানে জিম আর ট্যাবিথার সম্পর্ক ভেঙে যাচ্ছে এবং তারা আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছে। এরপর আমরা জানতে পারি জিম ও ট্যাবিথা আগে একটি ছোট্ট ছেলে সন্তানকে হারিয়েছিল। সেই ঘটনার পর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে দূরে যেতে শুরু করে। ট্যাবিথা বাড়ি ফিরে জিমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। ঠিক সেই সময় ভিক্টর ইথানকে নিয়ে জঙ্গলের ভেতরে সেই রহস্যময় ছেলেটিকে খুঁজতে বের হয়। জঙ্গলের ভেতরে ভিক্টর ইথানকে একটি বিশেষ গাছ দেখায়, যাকে সে ফার অ্যাওয়ে ট্রি বলে। ভিক্টরের মতে সেই গাছের ভেতরে ঢুকলে সেটি মানুষ বা যে কোনো জিনিসকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ অন্য একটি অজানা জায়গায় পৌঁছে দিতে পারে। এদিকে জিম ও ট্যাবিথা ইথানকে খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছালে হঠাৎ একদল বুনো কুকুর তাদের ঘিরে ফেলে। ঠিক তখনই ভিক্টর বন্দুক দেখিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত তারা নিজেদের ছেলেকে ফিরে পায়। পরে জিম, ট্যাবিথা এবং বয়েড একসঙ্গে নিজেদের সম্পর্কে আরও কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় আবারও সারা তার মাথার ভেতর রহস্যময় কণ্ঠস্বর শুনতে শুরু করে। এবার সেই কণ্ঠস্বর তাকে ইথানকে হত্যা করার নির্দেশ দেয়। এই ভয়ঙ্কর নির্দেশ শুনে সারা হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ক্লিনিকে তার জ্ঞান ফিরে আসে। এরপর সে সিদ্ধান্ত নেয় সেদিন রাতটা ক্লিনিকেই থাকবে। অন্যদিকে জিম তার পরিবারকে নিয়ে এই রহস্যের সমাধান করার চেষ্টা করে। তারা বাড়ির দেওয়ালে একের পর এক প্রশ্ন লিখতে থাকে, এই আশায় যে
কোনো না কোনোভাবে তারা এগুলোর প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এদিকে তারা আরও জানতে পারে যে শহরের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ঠিকই কাজ করছে, কিন্তু সেগুলোর ভেতরে কোনো বৈদ্যুতিক তারই নেই। অন্যদিকে ভিক্টর কলোনি হাউসের বাইরে কয়েকটি কবর খুঁজতে শুরু করে। সোনা কারণ জানতে চাইলে সে শুধু বলে, আমাদের প্রস্তুত থাকতে হবে। এদিকে কেনি জেডকে দেখায় যে এই শহরের পৃথিবীতে কোনো নির্দিষ্ট অবস্থান নেই, কারণ এখানে এসে পড়া গাড়িগুলোর নাম্বার প্লেট দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের, আর প্রত্যেকেই ভিন্ন ভিন্ন গন্তব্যে যাওয়ার সময় এই শহরে আটকা পড়েছিল। তারা কথা বলার সময় হঠাৎ রেডিওতে অদ্ভুত স্ট্যাটিস্টিক শব্দ শোনা যায়। বিষয়টি দেখে জেড রেডিওটি নিজের সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে ক্লিনিকে ক্রিস্টির সঙ্গে থাকা অবস্থায় সারা তাকে জিজ্ঞেস করে, যদি পুরো শহরকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য একটি খারাপ কাজ করতে হয় তাহলে কি তুমি সেটা করবে? নিজের বাগদত্তার থেকে বহুদিন দূরে থাকার কষ্টের কথা মনে করে ক্রিস্টি উত্তর দেয়, যদি তাতে সবাই বাড়ি ফিরতে পারে তাহলে অবশ্যই করব। এরপর সারা ম্যাথিউস পরিবারের বাড়িতে যায় এবং ইথানকে নিয়ে খামারের দিকে চলে যায়। এদিকে সারার ভাই নিজের অপরাধবোধে ভুগে সবকিছু ফাদার ক্যাটরিকে স্বীকার করে। সে জানায় তার বোন কি করেছে এবং মাথার ভেতরে সেই রহস্যময় কণ্ঠস্বরের কথাও বলে। বোনকে খুঁজতে গিয়ে সে জানতে পারে সারা ইথানকে নিয়ে খামারে গেছে। খামারে পৌঁছে সারা কৌশলে ট্যাবিথাকে একটি গোয়ালঘরের ভেতরে আটকে দেয়, কিন্তু ইথানের ক্ষতি করার আগেই তার ভাই সেখানে পৌঁছে যায়। দুজনে ধস্তাধস্তির এক পর্যায়ে সারা ভুলবশত নিজের ভাইকে হত্যা করে ফেলে। এই সুযোগে ইথান দৌড়ে পালিয়ে যায় এবং পরে জুলি তাকে খুঁজে পায়। ঠিক তখনই ফাদার ক্যাটরিও খামারে পৌঁছান। সেখানে তিনি সারার ভাইয়ের মৃতদেহ দেখতে পান। এর কিছুক্ষণ পর শহরের অন্য লোকেরাও সেখানে এসে জড়ো হয় এবং ফাদার ক্যাটরি সবাইকে বলে সারা জঙ্গলের দিকে পালিয়ে গেছে। ভয়ের জিমকে আশ্বাস দেন, যদি সারা ফিরে আসে তাহলে তাকে এই শাস্তির বক্সে বন্দি করা হবে। কিন্তু বাস্তবে দেখা যায় ফাদার ক্যাটরি গোপনে সারাকে একটি ভূগর্ভস্থ ঘরে লুকিয়ে রেখেছেন। তিনি সারাকে জানান তার ভাই মৃত্যুর আগে সবকিছু স্বীকার করে গেছে, এমনকি তার মাথার ভেতর শোনা সেই রহস্যময় কণ্ঠস্বরের কথাও। এরপর ফাদার ক্যাটরি একটি অদ্ভুত তথ্য তুলে ধরে। তিনি বলেন, আধুনিক বাইবেলে মোট ৭৩টি বই রয়েছে, আর তার ধারণা অনুযায়ী ফাদার ক্যাটরির ধারণা এই শহরের মানুষের ঈশ্বর একটি পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে বাইবেলের নতুন ৭৪তম বই রচিত হতে পারে। তবে তিনি নিশ্চিত হতে চান সারা যে কণ্ঠস্বরগুলো শুনতে পায় সেগুলো সত্যি বাস্তব নাকি সবই তার কল্পনা। এরপর সেই রহস্যময় কণ্ঠস্বর নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়। তারা সারাকে এমন একটি ব্যাগের ছবি আঁকতে বলে যেটি ফাদার ক্যাটরি এই শহরের প্রথম আসার পর নিজ হাতে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। সেই ব্যাগের কথা তিনি ছাড়া আর কেউ জানত না। অন্যদিকে জেড জিমের সাহায্য চায় রেডিওটি ঠিক করার জন্য। তার আশা হয়তো কোনোভাবে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। রেডিও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ জোগাড় করতে তারা সেই গাড়িটি খুলে ফেলতে শুরু করে, যেটিতে করে জেড এই শহরে এসেছিল। এদিকে ভালো সিগন্যাল পাওয়ার আশায় জিম একটি উঁচু গাছে উঠে রেডিও পরীক্ষা করতে থাকে। অন্যদিকে জেড হঠাৎ অদ্ভুত সব বিভ্রম দেখতে শুরু করে। তার মনে হয় গৃহযুদ্ধের সময়কার এক সৈনিক তাকে তাড়া করছে। শুধু তাই নয়, সে একটি গাছের গায়ে অদ্ভুত এক রহস্যময় প্রতীকও দেখতে পায়। ভয়ে জেড সেখান থেকে পালিয়ে গেলেও জিম রেডিও পরীক্ষা করে অন্তত একটি স্ট্যাটিক সিগন্যাল ধরতে সক্ষম হয়। পরে জেড সেই রহস্যময় প্রতীকটি কাগজে আঁকলে কেনির মা কি আনছেন সেটি দেখে অবাক হয়ে যান। তিনি ডাইনারে রাখা পুরনো জিনিসপত্রের মধ্যে থেকে একটি ফেলে আসা নোটবুক বের করে দেখান, যেখানে ঠিক একই ধরনের প্রতীক আগে থেকে আঁকা ছিল। নোটবুকটি এমন একজন মানুষের ছিল যে একসময় এই শহরে এসে আটকা পড়েছিল। এদিকে ট্যাবিথা ফ্র্যাঙ্কের পরিবারের জিনিসপত্র গুছিয়ে রাখতে গিয়ে একটি ব্রেসলেট খুঁজে পায়। সেটি দেখেই সে ভীষণ চমকে ওঠে। জিম বাড়ি ফিরে দেখে ট্যাবিথা বাড়ির বেসমেন্টে একটি গর্ত খুঁড়ছে। তার উদ্দেশ্য হলো বিদ্যুতের উৎস কোথায় যায় সেটা খুঁজে বের করা এবং এই রহস্যের কোনো উত্তর পাওয়া যায় কিনা। এরপর আমরা জানতে পারি ট্যাবিথা যে ব্রেসলেটটি খুঁজে পেয়েছিল সেটি আসলে সে নিজেই একসময় জিমের জন্য বানিয়েছিল। জুলি জন্মানোর সময় সেটি হারিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা আরও জানতে পারি বয়েডের হাতে প্রায়ই কাঁপুনি হয়। তার ধারণা এটি হয়তো পার্কিনসন রোগের প্রাথমিক লক্ষণ। এই কারণেই তিনি একা পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার বিশ্বাস হয়তো সেখানে এই শহর থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু বাবাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে না পারা কেনি এই সিদ্ধান্তে খুবই ভেঙে পড়ে। তার মনে হয় বয়েড আসলে আত্মহত্যার মিশনেই যাচ্ছে। কেনিকে এতটা ভেঙে পড়তে দেখে বয়েড তাকে সত্যিটা জানায়। সে বলে থাকতে শেষবারের মতো সবার জন্য এই শহর থেকে বের হওয়ার একটি পথ খুঁজে দেখতেই সে এই ঝুঁকি নিতে চায়। অন্যদিকে কলোনি হাউসে আমরা কেভিন নামে এক বাসিন্দাকে দেখি। সে বাইরের এক নারী দানবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং প্রায়ই তার সঙ্গে জানালার ওপার থেকে কথা বলে। এদিকে জিম জেডকে জানায় রেডিওতে স্ট্যাটিক সিগন্যাল পাওয়া গেছে, কিন্তু দূরে সিগন্যাল পাঠাতে হলে তাদের আরও বড় একটি অ্যান্টেনা টাওয়ার তৈরি করতে হবে। এর পাশাপাশি জিম ট্যাবিথার সঙ্গে মিলে বাড়ির বেসমেন্ট খুঁড়তে থাকে। তাদের আশা বিদ্যুতের তার কোথায় গিয়ে শেষ হয়েছে তা খুঁজে বের করতে পারলেই হয়তো এই রহস্যের কোনো উত্তর পাওয়া যাবে। অন্যদিকে ফাদার ক্যাটরি বয়েডকে সারা আর তার মাথার ভেতরে শোনা রহস্যময় কণ্ঠস্বরের কথা জানান।
তিনি বলেন সারাকে গোপনে বন্দি করে রেখেছেন এবং তার বিশ্বাস সারা সত্যি এই কণ্ঠস্বরগুলো শুনতে পায়। তিনি আরও বলেন বয়েড যখন জঙ্গলে অভিযানে যাবে তখন সারাকেও সঙ্গে নিয়ে যাওয়া উচিত, কারণ তার বিশ্বাস সেই কণ্ঠস্বরের সাহায্যে তার সারা হয়তো এই শহর থেকে বের হওয়ার পথ খুঁজে বের করে তাদের সাহায্য করতে পারবে। এদিকে জেড পুরনো নোটবুকের ভেতরে একটি পুরনো ছবি খুঁজে পায়। তিয়ান চেন ছবিটি দেখে জেডকে জানায় ছবির একদম পেছনে ছোট্ট একটি ছেলে দাঁড়িয়ে আছে, আর সেই ছেলেটি হলো ছোটবেলার ভিক্টর। অন্যদিকে কলোনি হাউসে ফাতিমার সেই শহরে আসার 1 বছর পূর্তি উপলক্ষে সবাই মিলে ছোট্ট উদযাপনের আয়োজন করে। পার্টির সময় ফাতিমা আরেকজন বাসিন্দাকে চুমু খেলে এলিস ও জুলি দুজনেই কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়ে। এদিকে কেভিন সেই নারীর দানবের কথায় বিশ্বাস করে তার ঘরের ভেতরে ঢুকতে দেয়। ভেতরে ঢুকেই দানবটি কেভিনকে হত্যা করে, জানালাটি খোলা রেখে দেয় যাতে অন্য দানবগুলিও সহজে কলোনি হাউসে ঢুকে পড়তে পারে। দানবগুলো ভেতরে ঢুকে বহু বাসিন্দাকে নির্মমভাবে হত্যা করে। ডোনা কয়েকজনকে একটি ভ্যানে করে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। অন্যদিকে ফাতিমা, এলিস এবং আরও কয়েকজন কলোনি হাউসের প্রবেশপথে একটি রহস্যময় জাদুকরী পাথর ব্যবহার করে নিজেদের ব্যারিকেড তৈরি করে নিরাপদে থাকে। এদিকে ভিক্টর জুলিকে সাহায্য করে এবং সাদা পোশাক পরা রহস্যময় ছেলেটির পিছু নিয়ে জঙ্গলের দিকে যায়। ভিক্টর জুলিকে ফার অ্যাওয়েটির ভেতরে ঢুকতে বলে। জুলি গাছটির ভেতরে প্রবেশ করতেই মুহূর্তের মধ্যে সে একটি ভূগর্ভস্থ রুট সেলারে টেলিপোর্ট হয়ে যায়। অন্যদিকে ডোনা কলোনি হাউস থেকে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে শেরিফ স্টেশনে পৌঁছে যায়। বয়েড ও ফাদার ক্যাটরি তাদের ভেতরে ঢুকতে সাহায্য করেন। ঠিক সেই সময় একটি দানব ফাদার ক্যাটরিকে হত্যা করে। নতুন দিনে সূর্য ওঠার পর ফাদার ক্যাটরির শেষ ইচ্ছার কথা মনে রেখে বয়েড সারাকে বন্দিদশা থেকে বের করে আনে। এরপর সে জানায় সে জঙ্গলের গভীরে অভিযানে যাবে এবং ফাদার ক্যাটরির ইচ্ছা অনুযায়ী সারাকেও সঙ্গে নিয়ে যাবে। অন্যদিকে ফাতিমা জানে যে বয়েড খুব শীঘ্রই জঙ্গলে অভিযানে বেরিয়ে যাবে, তাই সে বয়েডের ছেলে এলিসকে অনুরোধ করে যেন খুব দেরি হওয়ার আগেই সে তার বাবার সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। এরপর একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখি বয়েড তার স্ত্রী অ্যাবি এবং ছেলে অ্যালিস প্রথমবার এই রহস্যময় শহরে এসে পৌঁছায়। তখন রাত নামতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। ঠিক সেই সময় ফাদার ক্যাটরি তাদের থামিয়ে একটি লুকোনো ভূগর্ভস্থ ঘরে নিয়ে যায়। সেখানেই তারা প্রথম রাত্রি নিরাপদে কাটাতে সক্ষম হয়। পরদিন সকালে ফাদার ক্যাটরি ও ডোনা তাদের এই শহরের ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলেন। বয়েড আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ক্যাম্প পরিকল্পনার অভিজ্ঞতা ছিল, তাই খুব দ্রুতই তিনি মানুষের নেতৃত্ব নিজের হাতে তুলে নেন যাতে সবাইকে নিরাপদে রাখা যায়। তিনি শহরের খাবার ও অন্যান্য সম্পদ সঠিকভাবে ভাগ করে নিতে শুরু করেন এবং জঙ্গলের ভেতরে বিভিন্ন জায়গা অনুসন্ধান করেন। সেই সময় তিনি শহরের সীমানার কাছে গবাদি পশুর একটি দল খুঁজে পান যা শহরের মানুষের খাবারের বড় উৎস হয়ে উঠতে পারে, কিন্তু দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের পরিবারের জন্য সময় দিতে পারছিলেন না। একদিন এলিস তাকে জানায় তার মা অ্যাবির মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বয়েড তাকে আশ্বস্ত করে বলে চিন্তার কিছু নেই, সে রাত হওয়ার আগেই ফিরে আসবে। কিন্তু জঙ্গলে পথ হারিয়ে ফেলায় বয়েড আর সেই দিন ফিরতে পারেনি। রাতের অন্ধকারে দানবদের দ্বারা চারিদিক থেকে ঘিরে যাওয়ার পর সে একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। সেখানেই সে প্রথম সেই রহস্যময়ী জাদুকরী পাথরগুলো আবিষ্কার করে এবং বুঝতে পারে এই পাথরগুলো দানবদের ঘরের ভেতরে ঢুকতে বাধা দেয়। পরদিন সকালে বয়েড শহরে ফিরে এসে দেখে তার স্ত্রী অ্যাবি শহরের মানুষদের ওপর গুলি চালাচ্ছে। অ্যাবির বিশ্বাস ছিল সে আসলে একটি দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে, তাই মানুষের মৃত্যু ঘটলেই সবাই এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠবে। বয়েড অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। শেষ পর্যন্ত যখন অ্যাবি নিজের ছেলে অ্যালিসের দিকেই বন্দুক তাক করে তখন বাধ্য হয়ে বয়েড নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করতে বাধ্য হয়। বর্তমানে সময়ে ফিরে এসে আমরা দেখি জঙ্গলে রওনা হওয়ার আগে অবশেষে অ্যালিস তার বাবার সঙ্গে সব অভিমান ভুলে মিলমিশ করে নিচ্ছে। এদিকে কেনি শহরের নতুন শেরিফের দায়িত্ব গ্রহণ করে। অন্যদিকে জেড অনেক খোঁজ করেও ভিক্টরকে খুঁজে পায় না। এরপর জিম ও জেড শহরের সবাইকে তাদের রেডিও টাওয়ার তৈরির পরিকল্পনার কথা জানায়। শহরের মানুষও তাদের সাহায্য করতে এগিয়ে আসে। তারা কলোনি হাউসের ছাদে রেডিও টাওয়ার তৈরি করতে শুরু করে, কারণ সেটি সবচেয়ে উঁচু জায়গা। প্রয়োজনীয় বেশিরভাগ যন্ত্রপাতি তারা জোগাড় করতে সক্ষম হলেও টাওয়ারটিতে বিদ্যুৎ সরবরাহ করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই তিয়ান চেন জেডকে একটি বুদ্ধি দেয়। সে বলে কলোনি হাউসে বিদ্যুৎ ব্যবহার করে রেডিও টাওয়ার চালানো যেতে পারে। এদিকে তিয়ান চেন পরামর্শ অনুযায়ী কলোনি হাউসের বিদ্যুৎ ব্যবহার করে রেডিও টাওয়ার চালানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে জঙ্গলের গভীরে বয়েড ও সারা সেই গুহায় পৌঁছে যায় যেখানে বয়েড প্রথম রহস্যময় জাদুকরী পাথরগুলো খুঁজে পেয়েছিল। শহর থেকে এতটা দূর পর্যন্ত আগে কখনো কেউ আসেনি। আরও গভীরে যেতে যেতে তারা একটি অদ্ভুত গাছ দেখতে পায় যার ডালগুলোতে ছোট ছোট কাচের বোতল ঝুলছে। বয়েড একটি বোতল নামানোর চেষ্টা করতেই সারা আবারও খিঁচুনিতে আক্রান্ত হয়। সারার জ্ঞান ফিরলে সে দেখে সে এবং বয়েড একটি তাঁবুর ভেতরে রয়েছে। তারা সেদিন রাতটা জঙ্গলের মধ্যেই কাটানোর প্রস্তুতি নেয়। বয়েড সারাকে জানায় কাছের বোতলগুলোর ভেতরে ছোট্ট ছোট্ট কাগজের টুকরো ছিল, সেগুলোর একটিতে 1864 সাল লেখা ছিল। অন্যদিকে সারা জানায় এবার সে যে কণ্ঠস্বর শুনছে সেটি একজন নারীর কণ্ঠস্বর। এর আগে সে কখনোই কণ্ঠস্বর শোনেনি, তাই সেই কণ্ঠস্বর তাকে বলছে বয়েডকে জানাতে যে তার পরিকল্পনা ভুল, কারণ সেই জঙ্গলে দানবগুলো থেকেও ভয়ঙ্কর কিছু রয়েছে। এরপর সেই কণ্ঠস্বর বয়েডকে এমন একটি ডাক নামে ডাকে যেটি একসময় শুধু তার স্ত্রী অ্যাবি ব্যবহার করত।
বয়েড বিষয়টি বোঝার আগেই হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তাদের তাঁবুর ওপর আক্রমণ চালায়। আক্রমণ থেমে যাওয়ার পর তাঁবুর বাইরে আলো জ্বলে ওঠে এবং তারা দূর থেকে একটি বিকট হর্নের শব্দ শুনতে পায়। এদিকে শহরে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাওয়ার সবই আশা আছে। রাত নামার আগেই রেডিও টাওয়ারের কাজ শেষ করে একটি বার্তা পাঠানো যাবে। এই সময় অ্যালিস ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং ফাতিমা তা আনন্দের সঙ্গে গ্রহণ করে। অন্যদিকে কেনি ক্রিস্টির প্রতি নিজের ভালোবাসার কথা জানায়, কিন্তু ক্রিস্টি তাকে বলে তার ইতিমধ্যেই বাগদান হয়ে গেছে, তাই সে কেনির সঙ্গে কোনো সম্পর্ক করতে পারবে না। পরদিন সকালে বয়েড ও সারা তাঁবু থেকে বেরিয়ে দেখে তারা এমন এক জঙ্গলে রয়েছে যেখানে চারিদিকে বিশাল বিশাল মাকড়সার জাল ছড়িয়ে আছে। হঠাৎ একটি মাকড়সা বয়েডকে কামড়ে দেয়। এতে সে অসুস্থ হয়ে বিভ্রান্ত হতে শুরু করে, তবে সারা তাকে সাহস যোগায় এবং তারা আবার পথ চলতে শুরু করে। অন্যদিকে শহরে অবশেষে রেডিও টাওয়ার তৈরি হয়ে যায়। ঝড় আসার আগে জিম রেডিওর মাধ্যমে বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। হঠাৎ সে রেডিওতে একজনের উত্তর পায়, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল অপরিচিত সেই ব্যক্তি জিমকে নাম ধরে ডাকে এবং তাকে সতর্ক করে বলে ট্যাবিথাকে খনন করতে দিও না। এই কথা শুনে জিম আতঙ্কিত হয়ে নিজের বাড়ির দিকে দৌড়ে যায়। এদিকে বাড়িতে ট্যাবিথা বেসমেন্ট খুঁড়তে খুঁড়তে হঠাৎ মেঝে ভেঙে নিচে পড়ে যায়। সে নিজেকে একটি অন্ধকার গুহার ভেতরে আবিষ্কার করে। সেখানে হঠাৎ তার সঙ্গে ভিক্টরের দেখা হয়। ভিক্টর তাকে জানায় তারা মোটেও নিরাপদ নয়, কারণ এই গুহাগুলোর ভেতরেই সেই ভয়ঙ্কর দানবগুলো দিনের বেলা ঘুমিয়ে থাকে। অন্যদিকে বয়েড ও সারা জঙ্গলের মধ্যে একটি রহস্যময় বাতিঘর খুঁজে পায়। ঠিক সেই সময় প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। সারা পোশাক পরা এই রহস্যময় ছেলেটির নির্দেশ অনুসরণ করে সারা বয়েডকে একটি ফার অ্যাওয়ে ট্রির ভেতরে ঢুকতে বলে। বয়েড গাছটির ভেতরে ঢুকতেই মুহূর্তের মধ্যে সে অন্য একটি জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। নিজেকে একটি গভীর পাথরের কূপের মধ্যে স্থানে আটকে পড়া অবস্থায় খুঁজে পায়। এদিকে জিম বাড়িতে ফিরে আসে, কিন্তু কোথাও ট্যাবিথাকে খুঁজে পায় না। আর ঠিক তখনই শহরের ডাইনারের সামনে একটি রহস্যময় বাস এসে থামে। এভাবেই শেষ হয় ফ্রম 1 সিজন। দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রম 2 দেবো কিনা তার জন্য আমাকে কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।